কিন্তু এমন এক জায়গায় যাইতেছি, সামনে একটা ব্রিজও দেখা যাইতেছে, মনে হইতেছে যে কোনো হরর মুভির শুটিং করার জন্য এখানে সেট বানানো হয়েছে। আর একটু আগে বলছি না এই বাইক ডুয়েল পারপাস টায়ার, এই জন্য মনে হয় অফ রোডিং করাইতেছে আমাদেরকে। আর এদিক থেকে কোনো এক জায়গায় আমরা ইউটার্ন নিব, অ্যান্ড ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা নাগরী রোডে ঢুকে যাবো। আর নাগরী রোডটা ভাই অনেক বেশি সুন্দর, মানে নাগরী রোডটা এত বেশি সুন্দর যে চাইলে ওইখানেই একটা ভিডিও শেষ করা সম্ভব, মানে একটা বাইক রিভিউ বা এই টাইপের ভিডিও যদি কেউ করতে চায়। কালারের কলা, ওইদিকে সবুজ, এদিকে হলুদ, এদিকে অল্প হলুদ অল্প সবুজ, এদিকে সবুজ, এখানে একটু বেশি হলুদ। আর এটা অদ্ভুত একটা কালারের কলা, এটা নাকি ইদানিং এখানে রেগুলারই পাওয়া যায়। পাহাড়ি কোনো কলা চাষ নাকি এখানেই হয়। আর আমি একটু টেনশনে ছিলাম যে আসলে ববার নিয়ে কি কর্নারিং করা যায় কিনা, বাট যায়, এটাও মোটামুটি কাটটাত করে সুন্দর বের হয়ে যাওয়া যায়। ভাই ওভারটেক করে খুব মজা পেতেছি এই বাইকটা নিয়ে। যে কোনো গাড়ি, যে কোনো বাস, টুইন সিলিন্ডারের যে মজাটা, মোচারে মোচারে পাওয়ার, মানে মোচারে দিলেই সে একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড সিটিং পজিশন মজা হওয়াতে এই যে এগুলার ফাঁক দিয়ে যখন কুয়াশা আসে ভাই, বাইকের আলোতে পুরো ভৌতিক একটা ফিল হয়। দেখেন অবস্থা টোটালি হচ্ছে কাদা, যে কোনো সময় মোটরসাইকেল ঘুরে যেতে পারে। এইদিকে তো আরও উপরে উঠে গেছে। আরে কিন্তু এইদিকে তো উপরে মনে হইতেছে বাড়ি, ওইদিকে যাওয়া উচিত হবে না। এইটাই মনে হয় সুন্দর। এখান থেকে ওই যে লেখা আছে শ্রীমঙ্গল 13 কিলো, আরও মৌলভীবাজার 31 কিলো, শমশেরনগর যেটা এর আগে আমি ভুলে গেছিলাম ওটা 35 কিলোমিটার, কুলাউড়া হচ্ছে 66 কিলোমিটার, জুড়ি হচ্ছে 78 কিলোমিটার, সিলেট হচ্ছে 91 কিলোমিটার। সময় খুব বেশি হয় নাই, সময় কয়টা বাজে? 6টা এখনো বাজে নাই, 6টার চেয়ে একটু কম হবে। আর আমরা শহর ছেড়ে বের হয়ে যাচ্ছি হচ্ছে, আর রাখবো এটা কি বলে, সাসপেন্স রাখবো নাকি বলে দিব? না বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে আজকে চায়ের দেশে। আর কি যে মজা লাগতেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের একদম গেটের সামনে আছি আমরা। এটা হলো বিজয় সরণি থেকে যে উঠলাম, কালকেও এইখান থেকে আসলে ভিডিও শ্যুট করছিলাম। এজন্য একবার চাইছিলাম যে শহরে শ্যুট করব না, কিন্তু পরে চিন্তা করলাম না, এতদিন পরে শহর থেকে বের হইতেছি, শহরের শ্যুট না থাকলে তো হবে না। ব্যাগ একটা নিয়ে নিছি কাঁধে, আরেকটা পেছনের সিটে বেঁধে নিচ্ছি জামা কাপড়ের ট্যান, ইম্পর্টেন্ট কাগজপত্র, ক্যামেরা অ্যাক্সেসরিজ যেগুলা গ্যাজেট ট্যাজেট আছে ওগুলা নিয়ে নিছি হচ্ছে কাঁধের মধ্যে। ফার্স্টে হচ্ছে আমরা যাব ক্লিন ফুয়েল নামে কোনো একটা পাম্প আছে ওইখানে, অ্যান্ড ওইখান থেকে আমরা পেট্রোল নিব, মানে অকটেন নিব, ট্যাঙ্ক ফুল করে দেন হচ্ছে রওনা নিব, মানে রওনা হব। কারণ আমার 1 কাটা তেল আছে। আরও কি বাইক নিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল, এটা তো বললামই না রে ভাই। এটা হচ্ছে হায়োসাং জিভি 300S। এর আগে একবার 300 ফিটে এই বাইকটা আমি চালাইছিলাম, অ্যান্ড তখন এরকম একটা ইচ্ছা আমার ছিল যে এই বাইকটা নিয়ে আমি লং কোনো একটা ট্যুর দিব। অ্যান্ড আজকে হচ্ছে সেই দিন যেদিন আমার এই ইচ্ছা পূরণ হচ্ছে। আর নতুন যে কোনো বাইক নিয়ে হুট করে লং ট্যুরে বের হয়ে যাওয়া ঠিক না, এই কারণে আমি বাইকটা কালকে রিসিভ করে দেন কালকে চালাইছি। কালকে রাতে অনেক রাত পর্যন্ত, 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি এই বাইকের উপরেই ঘুরছি ফিরছি, আর এই বাইকের সাথে অ্যাডজাস্ট হয়েছি। কারণ এটা 300 সিসির একটা পাওয়ারফুল 2 সিলিন্ডার ভি টাইপ বা V2 ইঞ্জিন যেটাকে বলে সেটা। অ্যান্ড এরকম একটা ইঞ্জিন আসলে কন্ট্রোল করা বা হুট করে হাইওয়েতে উঠে যাওয়াটা আমার কাছে নর্মাল মনে হয় না ব্যাপারটা। এই জন্য এটার সাথে আমি একদিন আগে অভ্যস্ত হয়েছি। অ্যান্ড বাইকটা বেশ নিচু। আজকে এই বাইক নিয়েও কথা হবে, আজকে ট্যুর নিয়ে কথা হবে। অ্যান্ড আমার সাথে আরও 2 ভাই আছে, পেছনে রানা ভাই, সামনে পরিচয় করাবো, সামনে হচ্ছে শাহাদত ভাই। কিন্তু শুরুতেই যেরকম একটা জ্যাম খেয়ে যাবো এই ব্যাপারটা তো কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। 2 সিলিন্ডার ইঞ্জিন, 300 সিসি, ভাই স্মুথনেস আছে, একটা মজা পাইতেছি। কালকে শহরেও পাইছি, আজকে হাইওয়ে পারফরমেন্সটা আপনাদেরকে দেখাবো। কারণ এই বাইকটা আমি প্রথম যেদিন চালাইছিলাম ফার্স্ট গিয়ারে মনে হয় 59 নাকি 61 এরকম হিট করছিল। আজকে এই মজাগুলা হাইওয়েতে নেওয়া যাবে। যাক, জ্যাম ছুটে গেছে। কি ব্যাপার, পাম্প কি এখনো খুলে নাই? আমরাই আগে এসে পড়লাম, মেশিন তো চালু আছে। এদিক দিয়া না এদিক দিয়া, যাই হোক আমরা ক্লিন ফুয়েলে চলে আসছি, ক্লিন ফুয়েল নেওয়ার জন্য। এখন এখানে তো কোনো বাইক টাইক দেখা যাচ্ছে না, প্রথম কাজটা আগে সারি। ভাই তেল দেওয়ার কেউ নাই? আছে, লোক আছে? এই তো ভাই চলে আসছে। রানা ভাই তেল লাগবে? হ্যাঁ, সবার তেল লাগবে। ঘড়ির টাইম ঠিক করতে হবে, ঘড়ির টাইমটা ঠিক নাই। ঘড়ি না দেখলে আমার আবার জোশ আসে না। আমার এটা ফুল করে দেন ভাই, যতখানি ঢুকে ততখানি ঢুকুক। এটা পুরোটা হচ্ছে স্টিল ট্যাঙ্ক।
স্টিল ট্যাঙ্কে মরিচা পড়লে ফাপড়। অ্যান্ড স্টিল ট্যাঙ্কগুলো পুরোটা মেটাল ট্যাঙ্ক আর কি। মেটাল ট্যাঙ্কগুলো আবার একটু ভালো মানসম্মতভাবেই বানায় যাতে মরিচা না পড়ে, কারণ প্লাস্টিকেরটা হলে ভেতরেরটা চেঞ্জ করা যায়, কিন্তু এটা তো ভেতরেরটা চেঞ্জ করার কিছু নাই, ফুল সেট আপ চেঞ্জ করতে হয় একবারে। এই জন্য এগুলো একটু স্ট্রংলি বানায়। হবে ভাই, হবে হবে, আর বেশি দিয়েন না। 9.33 লিটার, 9.37। পড়ে যাবো ভাই, পড়ে যাবো। আচ্ছা, ঢুকলো হচ্ছে 1400 না 1149, মানে 1150 টাকার 9.42 লিটার। কুয়াশা কুয়াশা একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। সময় হচ্ছে 6টা 26, ঘড়ির টাইম আমি ঠিক করে নিছি। অ্যান্ড মহাখালীর ওই যে সাইডটা বাস টার্মিনাল, ওই দিক থেকে আসাটা যে আমাদের জন্য কত বড় ভুল হয়েছে এটা ভুলে গেছিলাম। আসলে অনেকদিন নাইট রাইড অ্যান্ড এগুলা করি না, তো মহাখালী ফেরার সময় এই জিনিসগুলো যদি রেগুলার দেখতাম তাহলে মনে থাকতো। প্রচুর জ্যাম থাকে বাস স্টপেজের, এই জন্য অনেক জ্যাম খাইতে হয়েছে, অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড এরকম সকালেও যে ঢাকা সিটিতে এত গাড়ি ঘোড়া চলে এই ব্যাপারটা তো বুঝি নাই। লাস্ট কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখি নাই, এই কারণে আমরা কেউ রেইনকোট নেই নাই আমাদের গ্রুপের আজকে। আর আমি তো নর্মালি কখনোই রেইনকোট ইউজ করি না, আপনারা যারা আমার আগের ভিউয়ার তারা জানবেন। বান্দরবনে বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করছি, এরকমও ঘটনা আছে। অ্যান্ড ভাইরা পেছনে গল্প করতে করতে আসতেছে, আর ভাইদের হচ্ছে কমিউনিকেটর কানেক্ট করা। আমি তো আপনাদের সাথে গল্প করবো, এই জন্য কমিউনিকেটর কানেক্ট করি নাই। আর আমি কখনোই কমিউনিকেটর ইউজ করি না, কারণ আমার মনে হয় যে আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়, বা এটা সেফটি, অবশ্যই সেফটি একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখাটা। বাট আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে যোগাযোগটাই আমার চলবে, এতেই আমার ব্লগ চলবে। অ্যান্ড রোদ উঠে উঠে একটা অবস্থা মনে হচ্ছে এই সকালবেলাই, কিন্তু আবার মেঘের জন্য দেখাও যাচ্ছে না। এখন এই মেঘ বৃষ্টিতে রূপান্তরিত না হলেই হয়, এই মেঘটা মেঘ থেকে সারাটা দিন আমাদেরকে ছায়া দিলেই হয়। আর শুনছি হচ্ছে শ্রীমঙ্গল রোডের কোনো এক জায়গায় মনে হয় জ্যাম থাকে। তবে যে বাইক নিয়েছি আজকে, এটা জ্যাম জটলা বা ফাঁকা রোড বা ছোট রোড বা বড় রোড কোনো কিছুতেই মনে হয় না কোনো রকম ঝামেলায় আমাকে ফেলবে। 6 নাম্বার গিয়ারে দিয়ে চালাচ্ছি, অ্যান্ড 80-81 স্পিড, মোটামুটি 100 পর্যন্ত খুব ইজি উঠে। এরপরের খেলা আসলে বুঝতে হলে একটু বড় রাস্তায় যেতে হবে, কারণ এই সমস্ত ঢাকা শহরের রোডে এর চেয়ে বেশি স্পিডে টানাটা ঠিক হবে না। বাইকটা দেখতে অনেক ছোট, ভাবছিলাম যে বড় রাস্তায় কনফিডেন্ট কি ল্যাগ করবে কিনা, বাট এখন মনে হচ্ছে না, মোটামুটি চলে, ভালোই যাচ্ছি। অ্যান্ড ভাইদের সাথে তাল মিলিয়ে যাচ্ছি, যেহেতু ওনাদের সাথেও দুইটা ভালো পাওয়ারফুল বাইক, সো আমাকেও তাল মিলিয়ে যাইতে হবে। অ্যান্ড এখনও পর্যন্ত আগেই যেহেতু আমি আসছি, জানি না আসলে কতটুকু কি থাকবে। অবশ্য আমরা লিডারশিপ চেঞ্জ করব, মানে সবসময় যে আমি আগে থাকবো তা না, কিছু সময় ওনাদেরকেও লিডারশিপ ছেড়ে দিব। আর সামনে অন্যান্য বাইক থাকলে ভ্লগে দেখতে ভালো লাগে। এই তো পূর্ণিমা চাঁদের মতো হচ্ছে, সূর্যটা হালকা হালকা জলজল করতেছে, সামনে দিয়ে মেঘ যাইতেছে, পুরাই মানে পূর্ণিমা একটা ব্যাপার এরকমই মনে হচ্ছে। চলে আসছি আমরা 300 ফিট রাস্তায়। বাতাস আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, উইন্ড ব্রেকার পরে বেরোইছি। গ্লাভস এখনও পর্যন্ত পরি নাই, আর একটু পরে পরবো আর কি। এখনও পর্যন্ত এনজয় করতেছি আর কি ব্যাপারটাকে, কিন্তু যখন আসলে গ্লাভস বা সেফটি গিয়ার এগুলো অবশ্যই পরা উচিত। অ্যান্ড বাইক সম্পর্কে যদি বলতে হয়, আমি ভাবছিলাম যে এটার চাকা এত মোটা, এই রোডে কি আসলে কীরকম কি হবে। আসলে এটার মধ্যে ডুয়েল পারপাস টায়ার, তো অফ রোড অন রোড দুই জায়গায় মোটামুটি চালানো যায়, নট ব্যাড। অ্যান্ড ভাইরা এত পেছনে পড়ছে কেন, আমি তো এত জোরেও চালাইতেছি না। ও আচ্ছা আচ্ছা, এখানে তো আবার গতিসীমা আছে, মানে আমি নেতার মতো এরকম আগে আগে চালাইতে যায় দেখা যাবে যে একটা সুন্দর কেস খেয়ে গেছি। 300 ফিটে অনেক ফুল ফুটছে, আর একসাথেই থাকি, এত আগে আগে না যায়। আসলে আমি এই টুইন সিলিন্ডার ইঞ্জিন পেয়ে ফুস করে, মানে রেডি পিক আপ পেয়ে ফুস করে আগে বের হওয়া শুরু করে দিছি। ভাইরা পিছনে পড়ে গেছিল। চলেন একসাথে যাই। এই কই, কাছে আন, ওই যে দেখা যায় এই একজন, আর ওই যে আরেকজন। এত স্লো কেন বুঝলাম না, ওনারা এত চিল কেন আজকে। চলে আসছি হচ্ছে এই জায়গাটাকে ল্যাংটার মাজার বলে। এখানে সম্ভবত আমরা চা বা এই ব্যবস্থাটা করতে পারবো, আর যদি কেউ ব্রেকফাস্ট করতে চায় সেটাও। 1 কাপ চা। ব্রেকফাস্ট করছেন ভাই? ব্রেকফাস্ট করবেন এখানে, করে ফেলবেন এখানে, খাবেন। খাবার নিয়ে দেরি করা ঠিক হবে না, খায় নেন, হালকা পাতলা খায় নেওয়াই ভালো হবে। একটা দোকানে দাঁড়াইছি, এখানে বিভিন্ন কালারের কলা, ওইদিকে সবুজ, এদিকে হলুদ, এদিকে অল্প হলুদ অল্প সবুজ, এদিকে সবুজ, এখানে একটু বেশি হলুদ। আর এটা অদ্ভুত একটা কালারের কলা, এটা নাকি ইদানিং এখানে রেগুলারই পাওয়া যায়। পাহাড়ি কোনো কলা চাষ নাকি এখানেই হয়। দোকানে কলা দেখতে দেখতে তো একজনের সাথে দেখা হয়ে গেছে।
হ্যালো। সে সকাল সকাল এখানে আসছিল বাইক কোনো একটা টেস্ট করতে, কোনো একটা বাইক না, আমি একটু ঘুরতে আসছি এমনি সকাল সকাল হাওয়া খেতে। সকাল সকাল হাওয়া খাইতে আসছে সে। আর এই যে আমাদের একজন ট্যুরমেট শাহাদত ভাই, আর ওই যে আমাদের আরেকজন ট্যুরমেট, সে ভিডিও করায় ব্যস্ত, রানা ভাই। অনেকদিন পর সকাল সকাল হচ্ছে আমরা বের হয়ে গেছি ট্যুরে। সময় এখন কয়টা বাজে? 6টার কিছু বেশি, 6:30 মতো। 3জন আমরা বের হইতেছি। একাই বের হওয়ার কথা ছিল, কিন্তু বাকি 2জন আমাকে মানে এটা সঙ্গ দিতে বা যাই হোক হয়ে গেছে, মিলে গেছে। অ্যান্ড আজকে আমাদের সাথে এই বাইকটা যাচ্ছে হায়াসাং জিভি 300S টুইন সিলিন্ডার। ভালো একটা ট্যুর হবে আশা রাখতেছি। অলরেডি আমরা 300 ফিটে চলে আসছি। আর একটা ছোটোখাটো চায়ের ব্রেক দিছিলাম। এবার হচ্ছে একবারে আমরা ভেতরে দিয়ে 300 ফিটে পূর্বাচলের ভেতরে দিয়ে দেন বের হবো হচ্ছে একদম নাগরী রোড দিয়ে। চলেন সুন্দর একটা রাস্তায় সুন্দর একটা রাইড করি। 300 ফিট মেন রোড দিয়ে যদি যাইতাম তাহলে অনেকখানি ঘুরতে হইতো, একদম মাথা থেকে দেন আবার ঘুরে আসতে হইতো। এই জন্য আমরা ভেতরের দিক দিয়ে হচ্ছে ডান পাশে যে গজারির বন দেখা যাচ্ছে, ওই যে এই গজারির বন টন পার হয়ে এই দিক দিয়ে একবারে বের হবো, তাহলে অনেকখানি রাস্তা হচ্ছে বেঁচে যাবে। আর আমি শুনছি যে এই দিক থেকে যে রোডটা গাজীপুরের দিকে বের হয়ে গেছে, মানে জিন্দা পার্কের সামনে দিয়ে যে রোডটা গেছে, এটা নাকি এখন ফুলফিল ঠিক হয়ে গেছে। এর আগে যখন শ্রীমঙ্গল বা সিলেট এদিকে যাইতাম এই রোড দিয়ে অনেক ভাঙ্গা টাঙ্গা পার হয়ে যাইতে হইতো। আর একটা জিনিস কি জানেন, আজকে রোদ উঠতেছে, ভালো রোদই উঠছে দেখা যাইতেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ এই যে দেখেন কি হয় এখানে। ঠিক আছে, ধন্যবাদ। আরে অনেকগুলা বাচ্চা। প্রচণ্ড পরিমাণ হচ্ছে ঠান্ডা লাগতেছে। অ্যান্ড এই সমস্ত রোডে আসলে হর্ন ইউজ করা উচিত সবারই, কারণ ফাঁকা রোড তো সবাই অনেক জোরে চলে। আর এই অটোর তো আসলে ব্যাপার বুঝেনি, মানে লেগে গেলে ওদের আর কি, না আছে রেজিস্ট্রেশন, না আছে কিছু। এগুলা নিয়ে তো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কথা বলি। আজকে ভাবছিলাম হাইওয়েতে যাব, অটো নিয়ে কথা হবে না, বাট অটো নিয়ে কথা না বলে পারা যাবে না, বাংলাদেশের যে কোনাতেই যান। আর এইবার শরতে কাশফুল দেখা হইলো না। এই যে আজকে কিছুটা দেখতেছি, আসলে বৃষ্টির কারণে কাশফুল ঠিকমতো ফুটতেই পারলো না এবার শরতে। এখন যদি আজকে বৃষ্টি একটু কমে তাহলে হয়তো আমরা ফেরার দিন কাশফুল উপভোগ করতে করতে ফিরতে পারবো। অনেকটাই পথ আগে আসছি আমরা এই ভেতরে দিয়ে। কোন কোন মোড় দিয়ে যে আসলাম, এই সমস্ত মোড়গুলোর নামও জানি না। চলেন চলতে থাকি। আমাদের ট্যুরমেট শাহাদত ভাই প্রথমে রাস্তা আমি মনে করলাম ভুল করছে, এরপরে লেফটে একটা রাস্তায় ঢোকাইলো, যদিও আমরা যাই রাইট দিয়ে। বুঝলাম না আসলে উনি কি রাস্তা চিনতেছে না কি, আসলে সমস্যাটা কি আমি জানি না। উনি তো বললো উনি ভালোই চিনে, কিন্তু এমন এক জায়গায় যাইতেছি সামনে একটা ব্রিজও দেখা যাইতেছে, মনে হইতেছে যে কোনো হরর মুভির শুটিং করার জন্য এখানে সেট বানানো হয়েছে। আর একটু আগে বলছি না এই বাইক ডুয়েল পারপাস টায়ার, এই জন্য মনে হয় অফ রোডিং করাইতেছে আমাদেরকে। আর মজা করে যাওয়া যেতেছে। এই বাইকগুলো নিচে উঁচু, মানে নিচে বাজার কোনো চান্স নাই। আমাদের সাথে একটা স্পোর্টস বাইক আছে, ওই যে দেখেন অনেক পেছনে পড়ছে, কিন্তু এটা নিয়ে সুন্দর চলে যেতে পারতেছি। আর এখানে সম্ভবত পূর্বাচলের প্রজেক্ট শেষ, তবে সুন্দর একটা জায়গা দেখতে পারছি, এই ব্যাপারটা ভালো লাগতেছে। আর এইটা হয়তো আগের এলাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রজেক্ট শেষ। এগুলা হচ্ছে ঝিল। আর এই ব্রিজটা তো অনেক বেশি সুন্দর। না, শাহাদত ভাই যদি রাস্তা ভুলও করে থাকে তারপরে ওনাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা যায়, কারণ হচ্ছে এরকম সুন্দর একটা এরিয়াতে উনি নিয়ে আসছে। যদি ভুল করে তবে ভুল করার কথা না উনি, কারণ উনি একদম আমাদের নির্ভরতা দিছে যে উনি এই কি সুন্দর, উনি চিনে যে এটা নির্ভরতা দিছে, কিন্তু উনি এতই এক্সাইটেড চিনে বলে যে এমনই টান দিছে, দেখেন না ওনাকে মোটামুটি আমরা দেখতেই পাইতেছি না। আর কেন যেন আমার মনে হইতেছে এটা হলো মেঘবাড়ি রিসোর্টের যে এরিয়াটা, উলুখোলা যে এলাকাটা, ওর আশপাশের কোনো এলাকাতেই আমরা বের হইতেছি। এই রাস্তা দেখে আমার ওই ফ্লেভারটাই আমি পাচ্ছি এই রাস্তার মধ্যে। কিন্তু এই লোকটা কই, দেখেন ওনারা তো সামনে দেখাই যাইতেছে না। সেই একটা অ্যাডভেঞ্চার হয়ে যেতেছে। যে এলাকা দিয়ে যাচ্ছি এর কিছুই আমি চিনি না, তবে রাস্তা অনেক বেশি সুন্দর, অনেকটা কলাকুপা, বান্দুরা, নবাবগঞ্জ, দোহার ওই রকম খ্রিস্টান এরিয়ার মতো। এদিকেও মনে হইতেছে যে বেশিরভাগই খ্রিস্টান এলাকা, হসপিটাল, স্কুল সব কিছু খ্রিস্টানদের নামে দেখলাম। বোঝা যেতেছে খুব ভালোই যে আমরা উলুখোলার আশেপাশেই কোনো এক জায়গাতে হয়তো বা আছি। তবে এরিয়াটা অনেক বেশি সুন্দর, বেশ বড় বড় কিছু ব্যাপার স্যাপার দেখা যাইতেছে, কোনো অফিস টফিস বা কিছু একটা সামথিং স্পেশাল। এরিয়াটায় আমার আবার আসতে হবে। তবে আমার মনে হয় ঘোরাটা একটু বেশি পড়লো, এর চেয়ে মেন রোড দিয়ে আসলে মনে হয় আমাদের ঘোরাটা কম পড়তো এবং ভাঙ্গা রাস্তায় উঠতে হইতো না।
আর অবশেষে একটা পিকআপের উপরে একটা নৌকা। না, এটা টপিক না, টপিক হচ্ছে অবশেষে আমরা সেই রোডে উঠে গেছি, যে রোডে হলো উপরের দিক দিয়ে একদম ফ্লাইওভারে পাস করে দিছে গাজীপুর। উপরে উঠলে কিন্তু খবর আছে গাজীপুরের আগে মনে হয় নামার ওরকম কোনো ব্যবস্থা নাই। আর এদিক থেকেই কোনো এক জায়গায় আমরা ইউটার্ন নিব, অ্যান্ড ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা নাগরী রোডে ঢুকে যাবো। আর নাগরী রোডটা ভাই অনেক বেশি সুন্দর, মানে নাগরী রোডটা এত বেশি সুন্দর যে চাইলে ওইখানেই একটা ভিডিও শেষ করা সম্ভব। মানে একটা বাইক রিভিউ বা এই টাইপের ভিডিও যদি কেউ করতে চায়, এত সুন্দর জিগজ্যাগ টাইপের রাস্তা। আর আমরা সম্ভবত এখন এই নিচে আন্ডারপাস দিয়ে ক্রস করে চলে যাব, মেবি ছুটি কিছু একটা রিসোর্ট এরকম লেখা আছে, তারপরে বিলাসবাড়ি লেখা আছে, অয়ন অনেক ফিলিং স্টেশন লেখা আছে। আর হ্যাঁ, আমরা ইউটার্ন নিয়ে দেন আবার উল্টা দিকে। আর এই রোডগুলো খুব রিস্কি, নিচ দিয়ে বড় বড় ট্রাক অ্যান্ড সিএনজি এগুলো অনেক স্পিডে আসে, যে কারণে এই আন্ডারপাস দিয়ে পাস হয়ে এই রোডে উঠতে অবশ্যই দিনে এবং রাতে খুব বেশি সাবধানে থাকা লাগবে। হ্যাঁ, কারণ আমি এখানে এরকম বিপদ দেখছি খুব চোখের সামনে থেকে যখন এগুলো বানাইতেছে। আর এখন তো রাস্তা ক্লিয়ার, আর এই সমস্ত রাস্তায় কোনো লিমিট দেখার কেউ নাই, পুলিশ টুলিশ নাই, আর অটো বাবাজিরা তো আছেই। তবে উপরের রাস্তা দিয়ে একদিন গাজীপুর যাইতে হবে। এই রাস্তাটা যে চালু হয়ে গেছে আমি শুনছিলাম, কিন্তু চালু হওয়ার পরে এখনো পর্যন্ত আসি নাই। আর কি সুন্দর হয়ে গেছে এই এলাকাটা, দেখছেন? আগে কি ভাঙ্গা ভাঙ্গা দিয়ে আসতাম, আপনাদের কি খেয়াল আছে? যখন আগে অন্যান্য বাইক নিয়ে শ্রীমঙ্গল যেতাম, একটা সময় ছিল না শ্রীমঙ্গল মোটামুটি আমরা মানে প্রতি 3 মাসে একবার যাওয়া হইতো। কিন্তু এবার মনে হয় বাইক নিয়ে তো ঢাকার বাইরে যেতেছি প্রায় 2 বছর পর, শ্রীমঙ্গল এরকমই হবে। মাঝখানে গাড়িতে গেছিলাম, বাট বাইক নিয়ে বের হয় না করে হয় না আর কি। বিড়ালটার একটা ব্যবস্থা করছি, বাসায় আছে, বাট একজন দেখে রাখবে আর কি, এই জন্য সাহস করে বের হয়ে যেতে পারছি। সম্ভবত হচ্ছে হ্যাঁ, এই রাস্তায় মাটির ঘর নামে কোনো একটা রেস্টুরেন্ট এখানে আছে, এইটা দেখে আর কি চেনা যায় খুব ভালো মতোই। আর ওই রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, এখন জানি না এই ভেতরের রাস্তাটা আসলে কত সুন্দর লাগবে। আগে তো এটাই সবচেয়ে ভালো রাস্তা ছিল এদিকের মধ্যে, এই রোডটা। আর ওই রোডটা ছিল খুবই ভাঙা থেকে এটা আসলে খুব বেশি মজা পাইতাম। এখন না, তারপরেও এখানে একটা ভিনটেজ ব্যাপার আছে, একটা পুরানো একটা গ্রামের ভিতরে সুন্দর একটা রাস্তা, ওই ভাইবটা এখানে এখনো পর্যন্ত আছে। আরে আগে যখন শ্রীমঙ্গল গেছি, এখানে এত বৃষ্টি টিষ্টি আসলে যে দাঁড়ায় কত জায়গায় দাঁড়াইছি, কত রকমের স্মৃতি ভাই। সেই অনেকদিন পর বের হয়েছে আজকে, সেই ভাল লাগতেছে, মানে ফুল একটা চিল ভাইব নিয়ে রওনা হয়েছি। এখন দোয়া থাকবে এইটাই, যাতে সুন্দর মতো সুস্থভাবে আমরা সুন্দর পৌঁছাইতে পারি। যারা হচ্ছেন কর্নারিং পছন্দ করেন তাদের জন্য এই রোডটা খুব বেশি মজার। যদিও দিনের বেলা এখন অটো চলে, বাট তারপরেও এখন অটোর পরিমাণটা কম, মোটামুটি ভালোই কর্নারিং করা যেতেছে। আর আমি একটু টেনশনে ছিলাম যে আসলে ববান নিয়ে কি কর্নারিং করা যায় কিনা, বাট যায়, এটাও মোটামুটি কাটটাত করে সুন্দর বের হয়ে যাওয়া যায়। ও ইয়ে, মানে একবার ডানে একবার বায়ে, দেখেন ডান শেষ করলাম, এখনই আবার বাম। অটো ছাড়া আর কোনো ফাপড়ই নেই এখানে, তবে অপোজিট থেকে কিছু আসতেছে না তো অতটা ফাপড় নাই। তবে সবচেয়ে বেশি মজা হচ্ছে এই রোডে ভোরবেলা যদি আপনি আসেন শীতের সময় বা সন্ধ্যায়, কুয়াশা যখন পড়ে, সামনে জঙ্গল আছে ওইটার ভেতরে দিয়ে, ভাই ভৌতিক একটা ফিল, সেই লাগে এই রাস্তাটা। রাস্তা সুন্দর, কিন্তু এই যে উনারা একটা দুইটা এরকম রাস্তায় প্রচুর, ওই যে সামনে আরও আছে, এগুলা হুটহাট সামনে চলে আসে, অ্যান্ড ইমার্জেন্সি ব্রেক করতে হয় অনেক সময়। আসলে আমরা যারা একবার এবিএসে অভ্যাস হয়ে গেছি, তাদের জন্য ইমার্জেন্সি ব্রেকে এবিএস না থাকলে পুরো কনফিডেন্ট ল্যাক করে। যাই হোক, এই বাইকে 2 চাকাই আছে এবিএস, ওই দেখো কই আসে। মানে এই সমস্ত অবস্থায় অনেক সময় প্যানিক ব্রেক হয়ে যায়, এগুলা রিস্ক লাগে। তবে আমারও মনে হয় আপনারা এবিএস বাইক ছাড়া এখন এই যুগে এসে মনে হয় না কেনাই ভালো। অ্যান্ড ইন্ডিয়াতেও মনে হয় আইন হয়েছে যে এবিএস অ্যান্ড এফআই থাকতে হবে বাইকে। বাংলাদেশে এই আইনটা মনে হয় করে ফেলা উচিত যে প্রত্যেকটা বাইকে এবিএস, এটা খুবই জরুরি একটা জিনিস। যেমন এটাই 2 চাকা এবিএস, ধুমায় যে কোনো ব্রেক করে আমি থামায় ফেলতে পারতেছি, মানে কোনো টেনশন নাই যে স্লিপ করবে বা প্যানিক সিচুয়েশনে পড়ে যাব, স্কেট করবে, স্কেটের কোনো চান্স নাই। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, দেখছেন কি সুন্দর, 2 পাশে গাছ, এগুলা কুয়াশার, এই পাখি সর, এই যে এগুলার ফাঁক দিয়ে যখন কুয়াশা আসে ভাই, বাইকের আলোতে পুরো ভৌতিক একটা ফিল হয়। দেখেন অবস্থা, পুরা ভৌতিক ভাই, হেভি ভয় লাগে এইদিকে ভোরবেলা। একবার আসছিলাম ভোরে একদম আজানের টাইম, এদিক দিয়ে বেরোইতেছি ভাই, সত্যি মানে লিটারেলি এটা ভয় পাইছি আমি।
ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজে যে চলে গেছে, পেছনে হচ্ছে স্টেশন রোড থেকে যে আসছে, আমরা ওই দিক দিয়ে এসে মাঝখান দিয়ে এই রোডের সাথে মিলছি। আর এই রোডটা আগে ভালোই ছিল, বাট এখন তো অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। লাস্ট 2 বছরে বেশ বাজে অবস্থা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই একটা রাস্তা, যেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে খুব কম, বিশেষ করে মোটরসাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ও। কারণ এদিক থেকে সিলেট যাওয়ার পুরো রাস্তাটাই হচ্ছে এরকম একটা রাস্তার মধ্যে 2 পাশে 2 লেন, যাওয়া আসা একটা দিয়ে। এই কারণে ওভারটেকিং অ্যান্ড বিভিন্ন রকম এই ধরনের ঘটনার কারণে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর মানুষও মারা যায়। আমার এক ফ্রেন্ডও পেছনে তো দেখার ধারেন না, কি বলুম আর। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই সমস্ত রোডে হচ্ছে আমার এক বন্ধু মারা গেছে 3-4 বছর আগের কথা। বাইক চালায় ফিরতেছিল এই রোড দিয়ে, 2 জন ছিল, একজন মারা গেছে, সেটাই আমার বন্ধু ছিল। যাই হোক, এগুলা মনে রেখে অন্যের দুর্ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে দেন সাবধানে চলতে হবে আমাদের। কারণ একটা ব্যাপার কি জানেন, বাইক যত পাওয়ারফুল হোক যাই হোক, যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে ক্ষতিটা আপনারই হবে। পাওয়ারের খেলা অবশ্যই সেফটি যেখানে আছে, সেফ রোডে অবশ্যই খেলবেন, বাট ওরকম রিস্ক নিয়ে পাওয়ারের খেলার কোনো দরকার নাই। দুনিয়াটা দেখার অনেক কিছু বাকি আছে, এই জন্য একটু বুঝে শুনে কিছু সময় একটু আসতে যান না, 30 মিনিট পরে পৌঁছান। একটু দেরিতে পৌঁছানো ভালো কখনো না পৌঁছানোর চেয়ে, তাই না? এই আর কি। রে পুলিশ, আচ্ছা ওনারা তো হেলমেট নেই, দূর। আমরা যাবো বামে। ডানের এই রাস্তাটা যে কই গেছে কখনো ঢুকি নাই, কোনো একবার ঢুকে দেখার ইচ্ছা আছে যে ওই রোডটা আসলে কোন দিক দিয়ে কই বের হয়েছে। আর আমাকেই লিডে দিয়ে রাখছে বরাবরের মতো, সবসময় আমারই লিড দিতে হয় আসলে এই বাইক রাইডের ট্যুরগুলাতে। আমার ভালো লাগে না, আমার মনে হয় সামনে কেউ থাকলে দেখতে ভালো লাগে ভিডিওতে, বাট এরকম ফাঁকা রাস্তায় আমার দেখতে হয়। যখনই বাসায় ভাবছিলাম যে শ্রীমঙ্গল যাব, শ্রীমঙ্গল যাওয়ার পথে যে স্পেশাল জায়গাগুলোতে ব্রেক নিছি, ওই সমস্ত জায়গাগুলো প্লাস যেই সমস্ত রাস্তাগুলা একটু স্পেশাল কোনো স্মৃতি আছে বা কোনো ঘটনা ঘটছিল, ইনসিডেন্ট আছে, এগুলাই মনে পড়তেছিল। কিন্তু হাইওয়েতে উঠে এখন দেখতেছি যে আসলে একই রকম রাস্তা অনেকক্ষণ দেখতে হয়। ব্যাপারটা এনজয় করতেছি, বাট ওইটা মনে পড়লো যে অনেক সময় আগে এগুলো বিরক্ত লাগতো যে আরে রাস্তা শেষ হয় না কেন। যখন শরীর টায়ার্ড হয়ে যায় তখন এটা খুব বিরক্ত লাগে, কিরে রাস্তা শেষ হয় না কেন। যাই হোক, রাস্তা শেষ হয়েছে, আমরা অলরেডি হচ্ছে ঘোড়াশাল ব্রিজ চলে আসছি। অ্যান্ড এরপরে 5 দোনা উঠবো। তো 5 দোনার পরে যে ব্যাপারটা, ওইখান থেকে মোটামুটি একদম ওই জায়গার নাম কি, ওই যে বড় যে ব্রিজটা, ভৈরব ব্রিজ, ওই পর্যন্ত রাস্তা মোটামুটি একই রকম, শেষ হয় না। ওই জায়গায় মাঝে মধ্যে খুদাই গল্প করতাম আগের ভিডিওগুলোতে। আজকে কি ঘটে চলেন গিয়ে দেখি। তবে ওয়েদারটা এত জোস, মানে সুপার একটা ফিল অ্যান্ড চিল রাইড হচ্ছে। ঠান্ডা একটা বাতাস, আবার রোদের হালকা তাপ, মানে এটা না শীত না গরম, এটাকে মনে হয় ব্যাকরণের ভাষায় বলে নাতিশীতোষ্ণ। ওই নাতিশীতোষ্ণ একটা অবস্থা। বাম পাশে হচ্ছে রেলের ব্রিজ, নিচে বেশ পানি নদীতে, এই পাশে হচ্ছে অনেক শিপ। এই ব্রিজটা কিন্তু সুন্দর। এই ব্রিজটা একটু এখন ছোট লাগে, আগে এক সময় এই ব্রিজটা এত বড় লাগতো, এখন চিপা লাগে। আসলে বাংলাদেশে অনেক বড় ব্রিজ অ্যান্ড রাস্তা হয়ে যাওয়ার কারণে আগের বড় রাস্তা, বড় ব্রিজ, এগুলো এখন ছোট লাগে আর কি। নবীনরা আসে, প্রবীণরা যেমন চলে যায়, ঠিক ওরকম নবীন রাস্তা অ্যান্ড ব্রিজগুলো এত আধুনিক হয়েছে যে প্রবীণগুলো এখন ছোট অ্যান্ড একটু ব্যাকডেটেড এরকমটাই লাগে। আর এই সামনের ব্রিজের বাম দিক দিয়ে বের হয়ে গেলে কিন্তু টোল দেওয়া লাগে না, হুদাই টোল প্লাজায় যায় টাকা দিয়েন না। আগের রুল বলতেছি, এখন আধুনিকতার সাথে কি টোল করছে কিনা আমি যদিও জানি না। তবে সুন্দর লাগতেছে ভাই, হাইওয়ে ফিল। এটা তো হাইওয়ে ফিল কি মানে। আর আমি এখনো পর্যন্ত গ্লাভস পরি নাই, কারণ এই গ্রিপটা আমার খুব, মানে আমি এনজয় পাচ্ছি যে হাতে দাগ হয়েছে, দেখেন ব্লাড সার্কুলেট ভালো হইতেছে, এগুলো এরকম করতেছি, এই জন্য গ্লাভস পরি নাই। তবে হাত আজকে কালো হয়ে যাবে, গ্লাভস পরা অবশ্যই উচিত। কারণ আপনি যদি কোনো কারণে পরেও যান, দেখা যাবে হ্যাচকাটা ওই যে ছেঁচড়ায় গেলে ছিলবে না যদি আপনি গ্লাভস পরা থাকেন। কোন দিক দিয়ে যেন বাম দিক দিয়ে যায়, এদিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে বামে ঢুকে যাই আমরা। কারণ সোজা গেলে যাওয়া যায়, বাট সোজা গেলে টোল দেওয়া লাগে। কি দরকার, টোল কেন দিব, টোল দেয়া যাবে না। এই সামনে দিয়ে যাও, বাইরে যাওয়া যেত। ধর বেশি ভদ্র হয়ে গেছি। এই যে দেখেন, এদিক দিয়ে বাইক নিয়ে চলে গেলে নো টোল, আর ওই দিক দিয়ে গেলে টোল না দিয়ে যেতে পারবেন, ওটা চুরি করা হবে ওই সাইড দিয়ে যদি আপনি চলে যান। বাট কি দরকার, এদিক দিয়ে যেহেতু টোল ছাড়া যাওয়া যায়, এটাই রুল, তো কেন আমরা ওদিক দিয়ে টোল ফাঁকি দিব বলেন। ভাটপাড়ার আগে এই যেখানে একটা ফ্যাক্টরি আছে, মেবি এটা কোনো স্টিল ফ্যাক্টরি বা লোহা,
এই ফ্যাক্টরিটা আমার কাছে সেই লাগে, কি স্টিল, এলিট স্টিল, সেই মানে এটা মাঝে মধ্যে ধোয়া টোয়া বের হয়ে মনে হয় যে আগুন ধরে গেছে, সেই লাগে এটা। মানে আজকে তো রোদ উঠে গেছে, যখন রোদ না উঠে কুয়াশা থাকে একটা ভৌতিক ফিল দেয় ভাই। এই রোডে অনেক কিছুই আমাকে ভৌতিক ফিল দেয়, এই সিলেট শ্রীমঙ্গল রোডে। ফোনে তো কাঁপতেছে কেন, এই সাত সকালবেলা বাজে হচ্ছে 7:44 অনলি, দূরে দূরে কুয়াশা দেখা যাইতেছে। অ্যান্ড ভাই ওভারটেক করে খুব মজা পাইতেছি এই বাইকটা নিয়ে। যে কোনো গাড়ি, যে কোনো বাস, টুইন সিলিন্ডারের যে মজাটা, মোচারে মোচারে পাওয়ার, মানে মোচারে দিলেই সে একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড সিটিং পজিশন মজা হওয়াতে ওরকম ব্রেকও নিতে ইচ্ছা হইতেছে না, ভালোই লাগতেছে, মনে হইতেছে একটানেও চলে যেতে পারবো চাইলে। যাক, আমরা মোটামুটি সম্ভবত ভাটপাড়ার কাছাকাছি আছি, আর বেশি দূরে না, হচ্ছে পাঁচদোনা। আমরা পাঁচদোনা দিয়ে উঠবো, এছাড়া চিপাচাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়, শর্টকাট মারা যায়, কিন্তু যেহেতু চিনি না, দেখা যাবে শর্টকাট মারতে যায় উল্টাপাল্টা বাজায়, আরও ঘোরা বেশি পড়ে যাবে। না চিনলে ওই রোডে আসলে কোনো জায়গায় যাওয়ার সময় মানে ব্যস্ততা থাকলে আর কি না ঢোকাই ভালো ওই ধরনের আননোন রোডে। যে কোনো হাইওয়েতে একটা ট্রিক শিখাই, একটা সেফটি ট্রিক আপনাদের বলে রাখি। 4 চাকা বা 3 চাকা, বিশেষ করে 4 চাকা, সেটা গাড়ি হোক, বাস হোক, ট্রাক হোক, এগুলার পিছে যখন থাকবেন, যদি হাই স্পিডে থাকেন তাহলে বেশ একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এমন না যে সামনে জন ব্রেক করলে আপনি ব্রেক করতে পারবেন না, তা না। অনেক সময় কি হয়, রাস্তার মধ্যে টিউমারের মতো উঁচু থাকে, ভাঙ্গা থাকে, দেখা যাবে যে ও তো 2 চাকার মাঝখান দিয়ে ফালায় দিবে, কিন্তু আপনার চাকার নিচে যখন চলে আসবে তখন আপনার ব্যালেন্স করাটা টাফ হয়ে যাবে। এই জন্য হাইওয়েতে অবশ্যই একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার বাইকের স্পিড মোটামুটি 60-র উপরে থাকে বা 50-র উপরেই, যদি 40-র নিচে থাকে তখন ব্যালেন্স করা যায়, কিন্তু যদি স্পিড বেশি থাকে ভাই, তখন ব্যালেন্স করা টাফ হয়ে যায়। এই জন্য একটু দূরত্ব থাক না, সমস্যা কি, দূরত্ব থাকলে সম্পর্ক থাকে ভালো। আমরা চলে আসছি হচ্ছে সাকুরার মোড়, এই জায়গার নাম। সময় হলো 8:32। আসলে কি, বাইক যত ভালোই হোক, যত আরামেরই হোক, যাই হোক না কেন, প্রতি 30 থেকে 40 মিনিটে একবার দাঁড়ায় একটু যদি এক্সারসাইজ করেন তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হবে, শরীর ভালো থাকবে। না ব্রেক নিলেও যে প্রবলেম তা না, 3 ঘন্টা একটা নাও চালাইছি, 200 কিলো একটা না চালাইছি, এরকমও হয়েছে। বাট একটু ব্রেক টেক নিয়ে চালাইলে ভালো না। বাইকটাও বন্ধ করি নাই, আসলে লিকুইড কুল তো, এই যে দেখেন মোটর চলে, দেন রেডিয়েটরে ইঞ্জিন ঠান্ডা করে ফেলতেছে লিকুইড দিয়ে। এই জন্য ওইভাবে বাইকের ব্রেক নেওয়ার প্রয়োজন নাই, এই জন্য স্টার্টেই রাখছি, বন্ধ করি নাই। বাট আমাদের শরীর তো লিকুইড কুল না, পানি টানি খাইতে হয় হাইওয়েতে। আর এই রোডটায় অনেকক্ষণ চালায় আসছি, এতক্ষণ ভিডিও রেকর্ড করি নাই, শুধুমাত্র রাইডটাকে এনজয় করছি অ্যান্ড হাইওয়ের সাথে একটু নিজেকে ফিট করছি। এইবার মোটামুটি চলেন ভ্লগ করতে করতে যাই। অ্যান্ড 100-110 পর্যন্ত খুব ইজিলি উঠায় ফেলা যায়। আর মজার একটা ব্যাপার দেখলাম, নর্মালি আমরা কি করি, টপ গিয়ারের আগের গিয়ারটাই হলে একদম যতটুকু পারি স্পিড টেনে তুলি, দেন হচ্ছে একদম টপ গিয়ারে দিয়ে ওই স্পিডটা ক্রুজ করি। বাট এটা একদম টপ যে 6 নাম্বার গিয়ার, ওইখানে দিয়েও সেই স্পিড তোলা যায়। প্রত্যেকটা গাড়ি মোটামুটি এই স্পিডেই চলে এই রাস্তায়। কিছু প্রাইভেট কার একটু স্পিডে চলে বেশি, যেমন ওই যে উল্টা পাশ থেকে একটা আসতেছে। আর এই রোডের মজা হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর এইটা নিয়ে তো ওভারটেকিংয়ে যে মজা, দেখেন কত উঠে গেছে, 90 আপ, 97 পর্যন্ত উঠে গেছিলো। অ্যান্ড রোড স্মুথ না, এটা একটু রিস্ক লাগে। বাইক যত ভালো হোক, যত ধরেন যে ওটারে কি বলে, সাসপেনশন ভালোই হোক না কেন, এরকম একদম ভাঙ্গা ভাঙ্গা থাক না যেগুলো, এগুলো আসলে কোনো বাইকই অ্যাবজর্ব করতে পারবে না, এটা কোমর পর্যন্ত আনবেই। আর ববারে একটু এমনভাবেই বসতে হয়, পা সামনে দিয়ে, এটা লং টাইম চালানো যায়, টায়ার্ড লাগে না, এটা ঠিক আছে। বাট ঝাঁকিটা কোমরে একটু লাগবে, এটা স্বাভাবিক। এই জন্য একটু দাঁড়ায় অ্যাবজর্ব করার ট্রাই করবেন। কিন্তু এদিকের ভাঙ্গাগুলো এতই খারাপ, কখন যে কোন জায়গা থেকে আসবে এটা তো বোঝাই যায় না, দাঁড়াবো কোত্থেকে। আর ইটাখোলা পর্যন্ত বিভিন্ন বাজারগুলাতে দেখলাম, মানে ইটাখোলা পর্যন্ত বেশ ভাঙ্গা টাঙ্গাই ছিল রাস্তা, তারপরেও বাজারগুলাতে কিছু জায়গায় ভাঙ্গা আছে। ইটাখোলা পার হওয়ার পরে 2টা বড় বড় স্পিড ব্রেকার দেখছি, এই যে দেখেন একটা রিস্কি জায়গা, এগুলা টিউমারের মতো উঁচু হয়ে আছে। ইটাখোলার পরে স্পিড ব্রেকার 2টা কালার করা আছে, জেব্রা ক্রসিংয়ের মতো রং করা আছে, কিন্তু ওই রং বেশি দিন টিকবে না বোঝা গেছে। এই জন্য সাবধান সবাই সিলেট রোডে। ঢাকা থেকে আসার সময় ইটাখোলা পার হয়ে বড় বড় 2টা স্পিড ব্রেকার বানানো হয়েছে। এটা যখন রং উঠে যাবে তখন এটা রিস্ক হয়ে যাবে। এটা আগেও ছিল এক সময়, বাট মাঝখানে এগুলা ছিল না, এখন আবার নতুন করে এটা কি ঢং করছে। হাইওয়ের মধ্যে স্পিড ব্রেকার খুব বাজে একটা জিনিস, এটা মানে যারা নতুন আসে তারা তো জানে না, তাদের জন্য রিস্ক হয়ে যায়। এই কি সুন্দর সবুজ শ্যামল শস্য, শ্যামলা সুজলা সুফলা, সুন্দর লাগতেছে। তবে ভাই স্পিড তুলতে খুব ভালো লাগে এই বাইকটা আমার, মানে আমি এনজয় করতেছি আজকের রাইডটা, এই জিনিসটাই দেখেন। কত 80 আপে আসি,
সামনের গাড়ি এইটি আপেই চলতেছে, আমি যদি ওকে ওভারটেক করতে যাই আমার 6 নাম্বার গিয়ারে, আমি জাস্ট শর্ট অলমোস্ট যাবো অ্যান্ড ওভারটেক ডান। যে কোনো গাড়ি ভাই, যে কোনো গাড়ি। তবে একটা ব্যাপার একটু রিস্ক হয়ে গেছিলো, আসলে হঠাৎ করে নতুন বাইকে অনেক কিছু মনে থাকে না। এটার হর্ন, আমি নর্মালি যে বাইক চালাই ওটা এমটি এক জায়গায়, হর্ন এটার এক জায়গায়, এটা হর্ন আরেক জায়গায়, মানে এটা নর্মাল জায়গায়, বাট ওইগুলা চালাইতে চালাইতে তো একটু অভ্যস্ত না আমি। আর এটার সিটিং পশ্চার অ্যান্ড পজিশনও একটু আলাদা। হঠাৎ এক মহিলা রাস্তা পার হইতেছিল, অন্য দিকে তাকায়, আমার এই পাশে তাকাই নাই, আমার স্পিড 85-এর মতো, আর আমি ভুলে হর্ন না দিয়ে আমি জাস্ট ব্রেক চেপে ধরছি। এই দেখেন গুগলের গাড়ি, ওই যে ক্যামেরা, গুগলের 360 ক্যামেরা। তো আমি কি করছি, 2 ব্রেক চেপে ধরছি, এবিএস আছে তো মোটামুটি খাট করে থেমে গেছে, ওনার আগে আমি থামতে পারছি। বাট আমি যদি একটা হর্ন দিতাম তাহলে উনি হয়তো সরে যেত। বাট ওই যে হঠাৎ করে নতুন বাইকে উঠছি, একটু ভুল এগুলা হইতেই পারে, এগুলাই অ্যাডজাস্ট হয়েছে এতক্ষণে। এখন মোটামুটি মনে হইতেছে না, বাইকটার সাথে আমি মোটামুটি ম্যাচ করছি। তারপরও চেষ্টা করবো কেয়ারফুলি চালানোর। এই ওভারটেক, ডাবল ওভারটেক, এবার 100 আপ, 100 পার হো গেয়া 5 নাম্বার গিয়ারে। 110 পর্যন্ত উঠে গেছিল ভাই। 6 নাম্বার গিয়ার প্রয়োজন হয় না, তবে হ্যাঁ ফুয়েল যদি কম খরচ করতে চান 116, আরও স্পিড উঠতো 5 নাম্বারেই। ফুয়েল যদি কম খরচ করতে চান সেক্ষেত্রে 6 নাম্বার ইউজ করতে পারেন। আর এই যে এইখানে রাস্তা দেখছেন গুডু 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 গুডু, এগুলা নর্মালি অন্যান্য বাইক নিয়ে আসলে সেই লাগে, বাট এটার চাকা মোটার কারণে হয়তো এইখানেও আমি দেখেন 100 আপ পর্যন্ত তুলতে পারছি। বাট নর্মালি ওইগুলাতে আমি দেখছি 4V নিয়ে এসে 60-65 তুললেই ভয় লাগে, কনফিডেন্ট ল্যাক হয়। এই যে আবার এই রোডের মধ্যে যে এগুলা কীরকম রাস্তা করছে। তবে ভাই রোড বড় হইতেছে, দেখেন কত বড় হইতেছে রোড, এটা মানে অনেক বড় রাস্তা হয়ে যাবে। মনে হইতেছে যে আসলে আরও 100 বছর বাঁচতে পারতাম সুস্থভাবে, তাহলে এই বড় রাস্তাগুলো দেখে যেতে পারতাম। ওইখানে বীরশ্রেষ্ঠ মতিউরনগর লেখা, বাইকগুলো এখানে থামাইছি। অ্যান্ড সুন্দর একটা জায়গায় হচ্ছে রানা ভাই ব্রেক নিছে। এই বছর তো কাশফুল দেখা হয় নাই, এখানে ব্রেক নেওয়ার কারণে হচ্ছে কাশফুল দেখে নিতে পারতেছি। কোনো একটা পুকুর হয়তো ছিল এখানে, ড্রেজারের বালু দিয়ে এটা ভরে ফেলছে। সুন্দর একটা জায়গা। আমরা এখানে ছোট্টখাট্ট একটা চায়ের ব্রেকও নিব। রানা ভাই যদিও এই কাজে থামছে, হুট করে দেখি ওরা থাইমা আছে সামনে। আমি ক্যামেরা খোলা লাগানোর কাজ করতেছিলাম, অ্যান্ড বিশাল বড় কাশফুলের বাগান এই পাশে যদি দেখাই, দেখেন কত বড় কাশফুলের বাগান। বাগান তো না, মানে বালুর কারণে কাশফুল হয়ে গেছে। চলেন চা খাই। রোদে বাইক চালাইলে এই জিনিসটা হয়, হাঁচি কাশি। কোমর টোমর একটু ধরছে, কারণ অনেকক্ষণ চালাইতেছি ভাই, ব্রেকই নেই বলতে গেলে। হ্যাঁ চলেন চা খাবো আমরা এদিকে কোনো এক দোকানে। ওই যে ভাই অলরেডি শুরু করে দিচ্ছে, হালকার উপরে নাস্তা চলতেছে। একটা বার্গার রুটি নিছি, চা নিছি, ভাইও কেক অ্যান্ড চা। রানা ভাই কিছু নাকি খাইবো না, ও খালি চা খাইতেছে রানা ভাই। ও রানা ভাইয়ের এর আগে দেখানো হয় নাই। রানা ভাই আমার ভিডিওতে এই প্রথম, একদম পুরা দেখা হবে শ্রীমঙ্গল। সুন্দর একটা মসজিদ আছে, এখানে কলও আছে, একটু মুখে পানি ছিটায় নিই। ট্যুরে এই জিনিসটা করবেন, যখন টায়ার্ড লাগবে হালকা একটু পানি টানি ছিটায় নেবেন, দেখবেন আবার ফ্রেশ হয়ে গেছেন। পানি কি বের হয়? ওই পানি বের হয়। ভৈরব ব্রিজে চলে আসছি। ঘটনাটা হয়েছে, আমরা ভৈরব ব্রিজ থেকে অল্প একটু নিচেই ছিলাম, আমার ক্যামেরাটা লাগানো ছিল না। একটা মজার জিনিস দেখছি ভৈরব ব্রিজে ওঠার সময়, এখন ডান দিক দিয়ে মোটরসাইকেল পার হওয়ার একটা আলাদা জায়গা করে দিছে। এটার আওয়াজ শুনতেছেন, মোটরসাইকেল পার হওয়ার জন্য আগে 10 টাকা করে নিত, কিন্তু এখন মোটরসাইকেল নিয়ে যখন পার হবেন কোনো টাকা আপনাকে দিতে হবে না, মোটরসাইকেলের আলাদা লেন করে দিছে। কিন্তু তারপরে আপনি যদি সেধে টাকা দেওয়ার লেনে ঢুকেন তাহলে তো ওটা আপনার ফল্ট। বাট এটা ভালো লাগছে যে ভৈরব ব্রিজে এখন মোটরসাইকেলের কোনো টোল নাই। আর এই ব্রিজ পার হওয়ার পরে মনে হয় বড় একটা জ্যাম আমাদেরকে খাইতে হবে। শুনছি সন্ধ্যায় জ্যাম থাকে না, বাট সারাদিনই জ্যাম থাকে। এখন দেখা যাক কী অবস্থা কি হয়। এই সময়ের মধ্যে তো এখানে চলে আসতে পারছি, এখন বাকিটা যত তাড়াতাড়ি যাইতে পারি আর কি। আর ওই দ্বীপটা আমার যাওয়ার অনেক শখ, কিন্তু কখনো ওই দ্বীপে যাওয়া হয় নাই। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আজকে, কারণ কি জানি না, ভাইরা ওইখানে মজা করে ভিডিও বানাইতেছে। এখন চলেন হালকা একটু রেস্ট নিয়ে দেন রওনা হই, কারণ অনেক রোদ, এখানে বেশিক্ষণ দাঁড়াইতে গেলেও ঝামেলা হয়ে যাবে, মানে রোদে টায়ার্ড হয়ে যাব। আর খাইতে হবে, দিলমনে যাব, হাঁসের মাংস খাবো। ভাইরা 3 জন নিয়ে ঠেলতেছেন কে? তেল শেষ, আর পাইপ থাকলে তো দিতে পারতাম। ভাই
ঘটনা হয়েছে দুইটা ব্রেক নিলাম, একটা হলো টি ব্রেক, আরেকটা হইতেছে ওই যে ব্রিজের ব্রেক। এটা তো নেওয়াই লাগে, কিন্তু দুইটা যে এত কাছে বুঝি নাই। আর এখন হচ্ছে থার্ড যে ব্রেকটা ওইটা নিব, চান্দুরা ব্রাঞ্চ, তার মানে এলাকার নাম চান্দুরা। এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা সারি যখনই আমরা সিলেট এই পাশে যাই আর কি। এখানে হুজুরের রেস্টুরেন্ট আছে, দিলমন আছে। দিলমনে আগে খাইতাম, মাঝখানে হুজুর আবার আলাদা হয়ে রেস্টুরেন্ট করছে, বিভিন্ন ব্যাপার স্যাপার। পরে আস্তে আস্তে এটা একটা রেস্টুরেন্ট পল্লী হয়ে গেছে। এখন তো খুপড়ি খুপড়ি করে রেস্টুরেন্ট করে ফেলছে। কত রেস্টুরেন্ট দেখেন, পাসওয়ার্ড নামে একটা করছে এই বাম পাশে, পাসওয়ার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে গাউসে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে এইখানে পার্কিংটা ঠিক করে নাই, এত রেস্টুরেন্ট কিন্তু পার্কিং ঠিক করে নাই। এখানে হচ্ছে সোহেল হোটেল করছে। তারপরে ওই পাশে ওই যে দিলমনে আমরা প্রথম দিকে আসতাম, সবাই দেখেন ডাকাডাকি করতেছে মামার মতো। ভাইরা যেহেতু এখানে রাখছে সেহেতু আজকে ভাইদের সাথেই বসি। নর্মালি আমি ওই গাউসে পার্ক যে ওইটাতেই খাওয়া দাওয়া করি, কারণ আরিফ ভাইয়ের সাথে বেশ ভালো সম্পর্ক। খোঁজ নিবনে আরিফ ভাই আছে কিনা। দেখেন একদম টাটকা মাছ মুরগি এগুলা কাটাকাটি করতেছে, এগুলাই রান্না করে। হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে তাজা নড়াচড়া করতেছে। সেই সুন্দর একটা পরিবেশে আমরা খাওয়ার জন্য বসছি। টাটকা টাটকা মাছ রেডি করতেছে দেখলাম, বাট দুপুরের জন্য, হাঁসও দুপুরের জন্য। পেঁপে এইখানেই হইতেছে। ভাই কি ফলন হয়েছে পেঁপের, পেছনে পুকুর, সম্ভবত মাছ এইখান থেকে ধরছে বা আশপাশে বিল থেকে ধরছে। রানা ভাই ওখানে মোটামুটি ওই যে ভাইদের দিয়ে ভিডিও টিডিও করানো শুরু করে দিচ্ছে। সেই চিল। রানা ভাইয়ের সাথে আমার এই প্রথম ট্যুর, কিন্তু ভাই তুমুল পরিমাণ চিল একটা মানুষ, অনেকটা এই যে স্মাইলি ফেসের মতো। আর শাহাদত ভাই এখানে আইসা যে কই উধা হয়ে গেছে, ওনার খবর আমরা কেউই জানি না। আইসা একদম আসার পর থেকে ওনারা দেখা যেতেছে না, জাস্ট ব্যাগগুলা দেখলাম। রানা ভাই এখানে ক্যামেরা নিয়ে ওরা আছে। রানা ভাই মনে হয় মুড আনার চেষ্টা করতেছে যে কি ডায়লগ দিবে আর কি। ওই যে এখানে এসে ফ্যান ফলোয়ার বানায় ফেলতেছে, ওরাই ভিডিও করে দিবে রানা ভাইয়ের। তবে এটা ভালো করছে যে বাইক রাখার জন্য হোক বা যাই হোক, এখানে একটা ছায়া জায়গা আছে যেখানে আমরা বাইকগুলো রাখতে পারছি। সিট টিট ঠান্ডা থাকবে। খাই দাই, সব রান্না এখনো হয় নাই, যা আছে ওগুলাই খাবো এখন। গরু গরু সালাদ, গরু কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি না ভাই এটা? আজকাল হাঁস এখনো রান্না হয় নাই, মাছও সব রান্না হয় নাই। কালকে রাতের খাবার আছে কিছু। মাছ তো যে ওখানে ধুইতেছে, এই জন্য আমরা আজকে গরু দিয়েই শুরু করে দিতেছি। মজার ব্যাপার দেখেন, এদিকে পুকুর এদিকে রাস্তা, লোকেশনটা সুন্দর। আমরা আগে আসতাম, আগে ওইখানে বসতাম। প্রথম যখন এই রেস্টুরেন্টে আসছিলাম ওই টেবিলে বসছিলাম, একটা ভিডিও বানাইছিলাম। রিসোর্টে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছি, আশা রাখি রেডি করে রাখবে। খাওয়া দাওয়া করে আগামী 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এরপরে একটা ফুটেজ নেবো আমরা হাইওয়েতে, তারপরে ফুটেজটাতে আশা রাখি চা বাগান দেখাইতে পারবো। তাহলে খাই দাই আগে। কেমন হয়েছে ভাই? A1 ভাই এখনো শুরু করে নাই, খায় নেই ভাই, ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। ভাইরা দেখতেছে আমাদের। ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে তো চলতেছিলাম, ফার্স্টের ইটা পার হয়েছি। ফার্স্টের যে রেলগেটটা মাত্র পার হয়েছি। আর আমি জানি যে বাম পাশের এই এরিয়াটা হলো একটা বাঁশের গ্রাম, কিন্তু আজকে একটা গলি দেখলাম। এই গলিটা দেখে আমার যেটা মনে হলো যে এটা দিয়ে একটু মনে হয় ঢুকে একটু দেখা দরকার যে আসলে ভিতরে। আমি এর আগে ওই পাশ দিয়ে ঢুকছি, কিন্তু এই গলিটা আমার কাছে একটু অদ্ভুত সুন্দর লাগছে। তাই মনে হলো যে আপনাদের সাথে এই গলিটা একটু হালকার উপরে ঝাপসা শেয়ার করি। এখানে কি মোটরসাইকেল ঢুকবে কিনা তা জানি না, তবে ট্রাই করে দেখা যায়। আসলে এরকম কিছু ব্যাপার স্যাপার যদি করি তাহলে কেমন হয় ভাই? ভিতরে কি রাস্তা আছে ভাই? না এমনি দেখে ভাল লাগলো, আবার আইসা পড়াতে পারব না, তাহলে একটু ঢুকি। হ্যাঁ, সাপোর্ট করো, ধন্যবাদ ভাই। এই গ্রামের নাম কি? অলিপুর? অলি অলি, আচ্ছা আচ্ছা। সেই দেখছেন বাঁশ আর বাঁশ, পাহাড় পাহাড় বাঁশ, পাহাড় বাঁশ। অ্যান্ড এইটা কেউ এখানে চিন্তা করছে যে এইখানে এই অবস্থা, স্লিপ না করলেই হয়। স্লিপ করার পসিবিলিটি আছে, কারণ টোটালি হচ্ছে কাদা, যে কোনো সময় মোটরসাইকেল ঘুরে যেতে পারে। এইদিকে তো আরও উপরে উঠে গেছে। আরে কিন্তু এইদিকে তো উপরে মনে হইতেছে বাড়ি, ওইদিকে যাওয়া উচিত হবে না। এইটাই মনে হয় সুন্দর। ভাই অবস্থা দেখছেন, কই আইসা পড়ছি। ওহ, চোখে একটা পোকা ঢুকছে। দাঁড়ান, একটু হালকার উপরে ব্রেক নেই। অনেক বাড়ি ঘরও আছে, বাট একটু ব্রেক না নিলে এটা হবে না। আমার সাথের ভাইরা তো আসে নাই এখনো। ভাইরা আসুক, আসলে এই ভিতরে এখানে একটা ছবি তুলতে হইব। এটা যদি এখানে ছবি না তুলি তাহলে বেমানির খাতায় নাম পড়ে যাবে। আর ভাইরা হলো আটকাই গেল কিনা রাস্তায় কে জানে। দেখছেন এদিকে রাস্তার অবস্থা, এদিক দিয়ে ভিতর দিয়ে কোনো না কোনো দিক দিয়ে তো অবশ্যই যাওয়া যাবে। তবে কখনো কি চিন্তা করছিলাম
যে এইখানে ঢুকে এরকম একটা ব্যাপার দেখতে পারবো। ওয়াও না, বাড়ি ঘরও আছে আবার জঙ্গলও আছে, আরো উপরে উঠা যায়। দেখছেন অবস্থাটা, চোখের মধ্যে একটা পোকা ঢুকছে আমার, পোকা ঢোকার কারণে আমি ঠিকমতো তাকাইতে পারতেছি না। আর এই হচ্ছে এই জঙ্গলের অবস্থা। আমরা এখানে আসার পরে মোটামুটি এখানে একটু ভিড়ভাড়টাও জমছে আমাদের, মানে আমরা কি এলিয়ান কিনা বা কি এটা দেখার জন্য অনেক ছোট ছোট বাচ্চারা চলে আসছে আশপাশের বাড়ি ঘর থেকে। আর এই গ্রামটা এরকমই, এই গ্রামের ভিতরে যত রাস্তা আছে সব হচ্ছে এরকম বাঁশ, এই বাঁশ বাঁশ আর বাঁশ। এটা অদ্ভুত সুন্দর একটা গ্রাম, পুরা ব্যাপারটা এরকম বাঁশ বাঁশ আর বাঁশ। হ্যালো 1 2 3 ভাই, সেই একটা সুন্দর অভিজ্ঞতা। অ্যান্ড রাস্তার এই পারে তো আমরা ঢুকছি, শুনলাম ওই পারে যদি যাইতাম তাহলে নাকি আরও রাবার বাগান অ্যান্ড অনেক কিছু আছে। যাক, ভিতরে আর ঢুকবো না যেহেতু আমরা অন্য অপারেশনে আছি। চলেন ঘুরাই অ্যান্ড নামাটা এনজয় করি। আর উপরে উঠবো না, কারণ হচ্ছে আর উপরে উঠলে আবার আরও ওইদিকে বাড়িঘর আছে, এদিকেও বাড়িঘর আছে, এটা আবার একটু বাজে দেখা যায়। ভাই আগাই তাহলে আসেন। দেখেন সেই পুরানা আমলের মতো জিনিসপত্র বিক্রি করতেছে হচ্ছে মাইক দিয়ে। এই যে যেটা বলছিলাম, এই রোডটা উপরে চলে গেছে সরাসরি, অ্যান্ড এই রোডটা নিচে। অ্যান্ড দেখছেন ডুয়েল পারপাস টায়ারের সুবিধা, এটা কিন্তু ফুলফিল কাদায় যে কার বাইক জন্য এখানে স্লিপও করছে, বাট আমি সুন্দর নেমে যেতে পারতেছি। এই জন্য আমি ফুস করে আগে উঠে গেছি। আর ভাইদের উঠতে একটু লেট হয়েছে, কারণ ওনাদের চাকা স্লিপ করতে পারে, বাট আমারটা না। এই হচ্ছে অবস্থা। ওকে ভাই, ডান। এই গ্রামে আমরা ঢুকছিলাম এদিক দিয়ে, বাঁশ এদিক থেকেও কিছুটা বোঝা যায়, বাট অটোটায় বাঁশের যে বাগান বোঝা যায় না। এখানে কিন্তু পোস্টারের মধ্যে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। যদিও এই জিনিসটা ঢেকে গেছে, এটাতে যদি আমরা একটু খুলে দেই তাহলে মনে হয় মানুষের জন্য একটু উপকার হয়। এই যে এইবার মানুষ দেখতে পারবে যে এটা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা, কারণ এটা না দেখলে তো সমস্যা। ওই যে সামনে বামে মোড়, এই জিনিসগুলো যদি কেউ দেখেন গাছ টাছ দিয়ে আটকানো, তাহলে একটু এগুলো ঠিকঠাক করে দিবেন। হ্যাঁ, চলো হায়াসাং GV300S বব্বাস, চলো। আমরা কোনো একটা জায়গায় যখন যাই, দেখা যায় যে ওই জায়গাটায় পৌঁছানোর জন্যই হয়তো খুব তাড়াহুড়া করি, বা ওইখানে পৌঁছানোর পরেই মনে করি যে হ্যাঁ একদম এরে স্পিড ব্রেকার রে, মানে যুদ্ধ জয় করে ফেলেছি এরকম। তার আগে দেখেন দুই পাশে কি সুন্দর ধানের ক্ষেত, বিশেষ করে এই পাশটা নতুন ধান বোনা হয়েছে, সেই সুন্দর লাগতেছে, একদম গ্রিন। এগুলো আবার গোল্ডেন হয়ে যাবে। যাক, যেখানে ছিলাম ওইখানে ফেরত আসি। একটা জায়গায় পৌঁছানোটাই আসলে মেন উদ্দেশ্য না। বাসা থেকে বের হইছি মানেই আমার ভ্রমণ শুরু হয়ে গেছে। রাস্তায় বিভিন্ন জায়গায় থামবো, বিভিন্ন জিনিস দেখবো, তাহলেই তো জানবো, তাই না? এরকম একটা সুন্দর বাঁশের গ্রাম দেখতে পাইলাম। এরকম হয়তো প্রত্যেকটা অলিগলি দিয়ে ঢুকলেই নতুন নতুন কোনো না কোনো কিছু দেখতে পাবো। আসলে এই জিনিসগুলো ওইভাবে আমরা সার্চ করি না, বা এই সুন্দর জিনিসগুলো অনেক সময় মিস করি। শাহাদাত ভাই একটা সুন্দর ছবিও তুলে দিছে আমাকে। অ্যান্ড এইবার আমরা রওনা হয়ে গেছি সামনের দিকে। আর এইবার আমাদের ডেস্টিনেশন মোটামুটি মিরপুর হয়ে চা বাগানে। চলেন তাহলে আগাই। আর একটু রিস্ক আছে, এই যে সাইডের রাস্তাগুলো থেকে এই ধরনের গাড়ি টাড়ি উঠে, এগুলো একটু বুঝে চালাইতে হবে এই রোডটাতে, কারণ এটা একদম ঢাকা সিলেট হাইওয়ে, বাট তারপরে একটু দুই পাশে বাড়িঘর একদম রোডের সাথে, তো একটু সাবধানে চলাই ভালো এই সমস্ত রোডগুলোতে। আর অটো খুব একটা নাই, তারপরে ওই যে এখানে একটা দেখলাম আর কি, মোটামুটি সিএনজি এখানে বেশি চলে, ওরকম ব্যাটারির প্রকোপটা খুব একটা এখানে দেখতেছি না। ফাইনালি হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গলে আমরা প্রবেশ করতে যাচ্ছি। যদিও স্বাগতম শ্রীমঙ্গল আসে নাই, বাট চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে। ফিনলে টি, ড্রাগন টি স্টেট। আমরা অলরেডি চা পাতা দেখে ফেলছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, অন্যান্য গাছের পাতা এত সবুজ, চা পাতা কেন অতটা সবুজ না? আসলে চা পাতা সারা বছরই হয়, অ্যান্ড কাটা এবং চা পাতা বাত্তি হওয়ার এবং কচি পাতা, এটার একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য ওরকম না। বাট যেহেতু চা বাগান দেখিয়ে ফেলছি, এখন ঢুকতে খুব একটা দেখতে পারবো না, সামনে আরও কিছু আছে যদিও। রাবার বাগান, চা বাগান তো দেখবোই। এখন দেখবো হচ্ছে এর পরের ভিডিওগুলোতে, যখন ভেতরে ভেতরে ঘুরবো, বিভিন্ন রকম চা বাগান, বিভিন্ন রকম রাস্তার সৌন্দর্য। আর 2 বছর শ্রীমঙ্গল তোমাকে আমি দেখি নাই, কিন্তু 2 বছরে তুমি তোমার রূপ বদলাও নাই, তুমি ঠিক আগের রূপ ও যৌবনই ধরে রেখেছো। বরং এই সমস্ত গাছপালাগুলো আরও বড় হয়েছে, আরও বেশি সুন্দর লাগতেছে মনে হচ্ছে এবার। প্রত্যেকবার আসলে শ্রীমঙ্গলকে আমি বিভিন্ন সুন্দর সুন্দর রূপেই দেখি। আমরা সামনে একটা ব্রেক নিব, এটা হচ্ছে রশিদপুর এই গ্যাস ফিল্ডের সামনে একটা ছোট্ট চায়ের দোকান আছে, কাঁচা পাতা দিয়ে চা বানায় দেয়। এই না, সুন্দর, অনেক সবুজ, সেই লাগতেছে। ওই চায়ের দোকানটায় ব্রেক নিয়ে আমরা চা খাবো আর আপনাদের সামনাসামনি আসবো। যদিও ওইখানে চা পাতা নাই, চা বাগান নাই, বাট এইখানে ঢোকার সময় চা বাগান, আনারস বাগান, ভাই এবারের ট্যুর। মানে
2 বছর যে মিস করছি না সব আমার মনে হইতেছে যে গতকাল কত এখানে আসছি এরকম মনে হইতেছে ভাই। শ্রীমঙ্গল এটা আসলে আমার সেকেন্ড হোম বলতে গেলে। আমি মানে আমার কেন যেন মনে হয় যে কোনো এক সময় হয়তো আমি এই শ্রীমঙ্গলেই সেট হয়ে যাব, এখানেই থাকবো। অ্যান্ড ববার অ্যাসাং GB300S ধন্যবাদ এত সুন্দর একটা রাইড উপহার দেওয়ার জন্য। সুপার কমফোর্টেবল একটা রাইড হইল। জাস্ট যখন জ্যামে পড়ছি তখন পা নামানোটা খুব বিরক্তের লাগছে। এছাড়া এই বাইকের চাকা যতক্ষণ ঘুরছে ভাই ততক্ষণ মানে সুপার ওয়াও টাইপ একটা ফিল দিছে। এই যে রাবার বাগান দেখেন, ওয়াও টাইপের একটা মজা পাইলাম ফুল রাইডটা। পয়সা উসুল। এখন কোন রিসর্টে উঠবো জানি না। এর মাঝখানে অভিজিৎ ভাই 2বার ফোন দিচ্ছে। অভিজিৎ ভাইয়ের ফোনটা আমি ধরতে পারি না। আমি চায়ের দোকানে থেমে ওনাকে কল ব্যাক করব। কর্নারিং করতে করতে এগিয়ে চলছি আমরা। চা বাগান, রাবার বাগানের ছায়া, চা বাগানের উন্মাদনা, আরে কি সুন্দর ভাই, ভিতরে পাগল করে দেওয়ার মতো একটা অবস্থা ভাই। স্পোর্টস বাইকে কর্নারিং করলে কাত হয়, এই সেই হয়, ওটা এক ফিল। আর এটা ভাই বাইকের মতো বাইক আছে অথচ কর্নারিং ঠিকই হয়ে যাইতেছে। এক এক বাইকের এক এক ফিল ভাই, এক এক বাইকের এক এক ফিল। এই যে সিসি লিমিট বাড়ছে না, এখন বিভিন্ন রকম বাইক আসবে, বিভিন্ন রকম ফিল নিব। দেখেন বাইক বাইকের মতোই আছে অথচ কর্নারিং কিন্তু আমি ঠিকই পার হয়ে যাইতেছি, কাত করতে হইতেছে না। মানে কি বলবো, অথচ স্পোর্টস বাইক হলে শোয়া টোয়া নিয়ে যেতে হয়। ওয়াও, রোদ উঠাতে আরও মনে হয় বেশি ভালো লাগতেছে। বেশি বেশি কমেন্ট দিয়েন এই ভিডিওটাতে যে রোদ উঠাতে এবং এই সৌন্দর্য আপনাদের কেমন লাগতেছে ভাই। অন্যরকম শরীরে একটা মানে একটা এনার্জি কাজ করতেছে, ফ্রেশ অক্সিজেন অ্যান্ড সব কিছু। রাস্তা একটু খারাপ, রাস্তা একটু নষ্ট হয়েছে, বাট সবুজের যে একটা অক্সিজেনের যে একটা সজীবতা, সতেজতা, এইটা একদম শরীরে সাথে সাথে কাজ করা শুরু হয়ে গেছে। কয়টার সময় এখানে আসছি আমরা? 1:31-এ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, পেট্রো বাংলা একটি কোম্পানি, রশিদপুর গ্যাস ফিল্ড, বাহুবল, হবিগঞ্জ। চা খাইছি, রং চা অর্ডার দিছিল ভাইয়ারা। চা খাওয়া শেষ, গাড়িটা এমন জায়গায় রাখছে যে আমারটা বের করাটা একটু টাফ হয়ে যাবে। প্রবলেম নাই, এইখানে আর ক্যামেরার সামনে আসলাম না। কিছু সাবস্ক্রাইবার ভাইদের সাথেও দেখা হইলো, ছবি টবি তুললাম, এই জন্য আর ক্যামেরার সামনে আসলাম না। চলেন ভাই, রানা ভাই বলতেছে চা কন্যার সামনে একটু থামবে। চা কন্যার সামনে যেহেতু ভাই থামবে তাহলে ওইখানেই আমরা চলেন আবার ব্রেক নেই। আমতলি চা বাগান বাম পাশের, এটা আমতলি চা বাগান পার হইতেছি। নতুন একটা বাগান, চিকন চিকন নতুন নতুন গাছ। গাছ কিন্তু ছোটোবেলায় বড় থাকে, বড় হইলে ছোট হয়ে যায়, মানে ছোটোবেলায় বড় হইতে দেয়, এরপরে ছেটে দেন ওইটারে রেডি করে। সামনেই হচ্ছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল, ওই জায়গাটা স্বাগতম শ্রীমঙ্গল যে জানানো হয়েছে। আর অল্প একটু সামনেই চা কন্যা, ওখানে আমরা ব্রেক নিব। দুইটা রাস্তা শ্রীমঙ্গলে অনেক বেশি সুন্দর। একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে এই চা বাগান যেখান থেকে শুরু মিরপুরের পরে, দেন ওইখান থেকে মোটামুটি শ্রীমঙ্গল শহরের আগে পর্যন্ত। আর আরেকটা রাস্তা তো আসলে অনেক বেশি সুন্দর, এটা আমরা সবাই জানি, যে গ্র্যান্ড সুলতান হোটেল পার হয়ে যে রাস্তাটা লাওয়াছড়া দিয়ে পার হয়ে চলে গেছে। ভিতরের এলাকার নামটা মনে পড়তেছে না। চা খাইতে যাই, একটা কি যেন বাজার আছে, ওইখানে একটা এয়ারপোর্টও আছে, ওইখানে গল্ফের গার্ডেনও আছে। ঘুরবো সব জায়গায় ইনশাআল্লাহ ঘুরবো। তার আগে রানা ভাই যেহেতু ছোট একটা ভিডিও নিবে চা কন্যার সামনে, ওই কাজটা সারি। আর এদিকের চা বাগানগুলো দেখছেন কি সুন্দর। এছাড়াও রাজনগর বা এরকম কিছু একটা এলাকা আছে, ওইখানে থানাও আছে, এটা হলো কুলাউড়া রোড মেবি। এ দেখেন পুরানো চা বাগান। ওই কুলাউড়া রোডের ওই দিকের চা বাগানগুলো অনেক বেশি সুন্দর। আসলে লোকালদের সাথে কথা বললে জানতে পারবেন যে কোন জায়গার চা বাগান বেশি সুন্দর বা কোন জায়গার এরিয়াগুলো বেশি সুন্দর। আমার অনেক লোকাল ভাই ব্রাদার আছে, বাঁধন ভাই আছে, অভিজিৎ ভাই আছে, অনুপম দা আছে। এই জন্য দেখা যায় যে এই সমস্ত জিনিসগুলো ওনাদের সাথে ঘুরতে ঘুরতে জেনে গেছি আর কি। যাই হোক, চলেন আমরা চা কন্যার কাছে যাই। ফাইনালি হচ্ছে সেই চা কন্যা, অ্যান্ড এখানে ওয়েলকাম টু শ্রীমঙ্গল লিখছে। এটা তো এর আগে দেখা হয় নাই, এটা নতুন। এখানে তো বাইক রেখে একটা ছবি যদি না তুলি তাহলে ভাই বেমানির খাতায় নাম মোটামুটি উঠেই যাবে। ভাইরা এখানে ভিডিও করবে, আমি এখানে একটা ছবি তুলবো, এটাই হচ্ছে আমার মেইন চাওয়া। মোটামুটি ফ্রেম করে ফেলছি, জাস্ট এবার ছবি তুলতে বাকি। ইয়ো, এই জিনিসটা নতুন দেখতেছি, এটা আসলে এটার জন্য মনে হয় আমাদের অপেক্ষা ছিল, কিন্তু কোনো একটা ঘটনা এখানে ঘটছে। এটা লোকজন হয়তো ধরে টরে একটু নষ্ট করে ফেলছে। অনেক জায়গায় দেখা যাইতেছে যে ভাঙছে বা বাঁধতে হয়েছে, জং টং পড়ে গেছে। নষ্ট করাটা মোটেও উচিত না।
আগে মেন আকর্ষণ ছিল ওইটা, ওইখানে সবাই ছবি তুলতো, এখন এটার সামনে ছবি তোলার মোটামুটি ধুম। 2টা সাবস্ক্রাইবার ভাই ছিল আমার ফ্যামিলি মেম্বার, তাদের সাথেও দেখা হইলো, ছবি টবি তুললাম। অ্যান্ড এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে, সাদা জবা, রক্ত জবা, 2টা ফুল গাছ, এখানে মিক্স ফুল, অনেক লোকজনের ভিড়ভাট্টা। ভাই এই জায়গাটা একটা উৎসব মুখর পরিবেশ। এখান থেকে ওই যে লেখা আছে শ্রীমঙ্গল 13 কিলো, আরও মৌলভীবাজার 31 কিলো, শমশেরনগর যেটা এর আগে আমি ভুলে গেছিলাম ওটা 35 কিলোমিটার, কুলাউড়া হচ্ছে 66 কিলোমিটার, জুড়ি হচ্ছে 78 কিলোমিটার, সিলেট হচ্ছে 91 কিলোমিটার। রাস্তাটা রিস্ক, রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না, বাট এইদিকে আপনি নিশ্চিন্তে দাঁড়াইতে পারেন। ওই রাস্তার উপরে যাওয়াটা এখান থেকে অনেক স্পিডে সবাই চলাফেরা করে। আর একটা জিনিস সতর্ক করি, সেটা হলো এই চাকন্না থেকে শ্রীমঙ্গল ঢুকতে যে মোড়টা, এই মোড়টা সবচেয়ে রিস্কি এই জায়গার মধ্যে, কারণ অর্ধেক ঘুরে দেন আবার ঘুরছে, তো এখানে অনেকেই পড়ে যায়, স্লিপ করে ব্যালেন্স রাখতে পারে না। এই জায়গাটা সাবধানে সবাই। শ্রীমঙ্গল আসার মেন একটা কারণ হচ্ছে এই যে ঝিরিটা, ক্যামেরায় খুব ছোট দেখা যায়, বাট ঝিরিটা হচ্ছে অনেক বড়। এই ঝিরির পাশে এই সাউন্ডের মধ্যে রিল্যাক্সে রেস্ট নেওয়া, এই বারান্দায় বসে বা ঘরে, এটা হচ্ছে মেইন কারণ আমার শ্রীমঙ্গল আসার। অ্যান্ড প্রায় অনেক বছর পর, 2 বছর প্রায় পর আসলাম এখানে। চলেন সামনের দিকে যাই, এবার সামনের বাইকগুলা দেখাই কি অবস্থায় আছে আমাদের বাইক। 3টা বাইকে হচ্ছে আমরা মোটামুটি সামনে রেখে দিছি। সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া। আমাদের বাইক ছাড়া আরও বাইক আছে এখানে, ওই যে নিচে হচ্ছে বাইকগুলা। তাহলে আমরা এই ভিডিও থেকে এখানে বিদায় নিব, ফ্রেশ ট্রেশ হবে এখন, দেন হচ্ছে বিকেলে হয়তো ঘুরতে বেরোবো, ওটা সামনের ভিডিওতে দেখাবো, আজকের এই ভিডিওতে আর দেখাবো না। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্তি করি, কারণ যতই আরামে আসি, যতই রাস্তা যেমনই থাক, টায়ার্ড লাগবেই। সেই টায়ার্ডটাই লাগতেছে, একটু রেস্ট, একটু ফ্রেশ, এগুলো একটু তো করাই লাগবে। বাকি ভিতরে যাবেন, এগুলা করে টরে দেন সামনের ভিডিওতে আবার বাকিটা। তাহলে এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট একটা লাইক, আর যদি চ্যানেলটা নতুন হন প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং কোথায় থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। শাহাদত ভাই পেছনে পড়ছে, এই জন্য বদ্ধভূমির সামনে দাঁড়াইছি। অ্যান্ড আনারস খাইতেছি এখানে। আনারস এখানে 30 টাকা করে, যেটা ঢাকায় 25 বা 20 বিক্রি হয়, এখানে দাম বেশি। তবে এখানে টাটকা, সুন্দর, একদম রস আলো দেখলেই। আচ্ছা, হেলমেট থাকে এখানে, এখানে আর ফাপড় নাই। তবে অনেক ট্যুরিস্ট, আজকে উইকডে, তারপরেও বাস টাসে করে অনেক ট্যুরিস্ট আসছে। এগুলি তো বড় রস আছে না ভাই, ভালো, আনারসের কোয়ালিটি ভালো, সাইজও একটু এগুলা বড়, এগুলো একটু ছোট, টাটকা। ঢাকায় যেগুলো যায় ওগুলো তো একটু কিরকম যেন হয়ে যায়, মানে শুটি হয়ে যায়, শুকায় যায়, বাট এগুলা টাটকা। ভেতরের রাস্তাটা সুন্দর, তবে আনারস অনেক মিষ্টি। আর এটার মধ্যে লবণ মরিচ না দিলেই মনে হয় বেশি ভালো লাগতো, তাই না ভাই? লবণ মরিচ ছাড়াই ভালো লাগতো, লবণ মরিচটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এমনিতে র বেশি মজা হইব, এটা আরেকটা র খাইতে হইব। Check the mic and make sure it sound right, boys.